আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ বিপিএলের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন, তারপরেও বাংলাদেশ ন্যাশনাল টি-20 টিমে তিনি সুযোগ পান নাই। ব্যাপারটি ইললজিক্যাল। আপনি যখন কনসিডার করবেন যে তার পরিবর্তে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে কিংবা টিম কম্বিনেশনটাকে যেভাবে সাজানো হয়েছে সেই প্রেক্ষিতে চিন্তা করলে ব্যাপারটা আসলেই ইললজিক্যাল। এখন এখানে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে স্কোয়াডটা যেভাবে সাজানো হয়েছিল সেই স্কোয়াডে পাঁচজন টপ অর্ডার ব্যাটসম্যান, সলিড মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যানকে নেওয়া হয় নাই। ইনফ্যাক্ট জাকের বা শামীমকে যদি বলেন, তারা কিন্তু সলিড মিডল অর্ডার ব্যাটসম্যান না, তারা ফিনিশিং রোলের জন্য প্রমিনেন্ট বা একটু লোয়ার মিডল অর্ডারের জন্য প্রমিনেন্ট। সেই জায়গাটায় নুরুল হাসান সোহান কিংবা ইয়াসির রাব্বিদের মতো প্লেয়ার যারা বিপিএলে মিডল অর্ডারে পারফর্ম করেছেন, তাদেরকে সেই জায়গাটা নেওয়া হয় নাই। মাহিদুল অঙ্কনের নামটাও বলা উচিত, কারণ মিডল অর্ডারে ব্যাটিংয়ের ওই ব্যাপারটা তার মধ্যে আছে। এখন আপনি বলতে পারেন যে মেহেদী হাসান মিরাজকে তো এখন নেওয়া হয়েছে পাকিস্তান সিরিজে, সো মিডল অর্ডারের ভ্যাকুয়ামটা দূর হবে কিনা। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ কিন্তু বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। অ্যাজ আ ব্যাটসম্যান যদি আমরা চিন্তা করি, তিনি পারফর্ম করেছেন টপ অর্ডারে, অর্থাৎ ওপেনিং বা 3 নম্বর পজিশনে। মিডল অর্ডারে কিন্তু মেহেদী মিরাজ এই বিপিএলে পরীক্ষিত বা প্রমাণিত না, এই ফ্যাক্টটাও ভুলে গেলে চলবে না। সো মিডল অর্ডারের ভ্যাকুয়ামটা পুরোপুরি যে দূর হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না। পরিসংখ্যানের আলোকে যদি চিন্তা করি, মেহেদী হাসান মিরাজ টপ অর্ডারে এই বিপিএলে 11 ম্যাচে 314 রান করেছেন 225 বল থেকে, 31.4 তার গড়, 139.6 তার স্ট্রাইক রেট। অর্থাৎ মিডল অর্ডারে না, টপ অর্ডারে মেহেদী হাসান মিরাজ সেই জায়গাটা 130-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, ভালো ব্যাটিং করেছেন ওপেনিং কিংবা ওয়ান ডাউন পজিশনে। এবার যদি আপনি মেহেদী হাসান মিরাজের এই বিপিএলে 5 নম্বর পজিশনে ব্যাটিংয়ের পরিসংখ্যানটা দেখেন, তাহলে 23 রান করেছেন 24 বল থেকে, 11.5 তার গড়, 95.8 তার স্ট্রাইক রেট। তার মানে মিডল অর্ডার ব্যাটিংয়ের জন্য মেহেদী মিরাজ এই বিপিএলে কিন্তু ওইভাবে পরীক্ষিত হন নাই বা ওইভাবে প্রমিনেন্ট হন নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তারপরও আমি বলবো যে মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার যাদের অলরাউন্ডিং ক্যাপাবিলিটি আছে, তাদের প্রেফারেন্সটা আসলে পাওয়া উচিত ছিল বা পাওয়া উচিত। কিন্তু দ্যাট ডাজ নট মিন যে এটা আমাদের এন্টায়ার মিডল অর্ডারের সলিউশনটা করে দিবে বা এন্টায়ার মিডল অর্ডারের সলিউশনটা আসলে করতে পেরেছে। কারণ আবারও বলি যে মেহেদী হাসান মিরাজ কিন্তু বিপিএলে পারফর্ম করেছেন টপ অর্ডারে অ্যাজ আ টপ অর্ডার ব্যাটার। এখন এখানে প্রশ্ন আসে যে মিরাজ যখন অ্যাজ আ টপ অর্ডার ব্যাটার পারফর্ম করেছেন, এখন টপ অর্ডারে যদি মেহেদী মিরাজকে ইনকর্পোরেট করতে হয়, তাহলে হয় তানজিদ তামিম বা পারভেজ ইমনের মধ্যে কাউকে আপনাকে ড্রপ করতে হবে, আদারওয়াইজ ক্যাপ্টেনকে স্যাক্রিফাইস করতে হবে। এখন 4 নম্বরে ব্যাটিং করার জন্য মেহেদী হাসান মিরাজ কিন্তু বিপিএলে ওই প্রমাণটা দেন নাই বা 4 নম্বর 5 নম্বরে ওই ডমিনেশনটা দেখি নেই। তার ব্যাটিংয়ের ডমিনেশনটা আমরা দেখেছি টপ অর্ডারে। সো এখানে একটা ব্যাপার আছে। তারপরও আমি বলবো যাদেরকে সুযোগ দেয়া হয়েছে আসলে তাদের পার্সপেক্টিভ, স্কোয়াড পার্সপেক্টিভ বিবেচনায় মেহেদী হাসান মিরাজ অবশ্যই স্কোয়াডে থাকার ডিজার্ভ করতেন বা স্কোয়াডে থাকার তার অবশ্যই উচিত ছিল। এখন বেস্ট 11-এর প্রসঙ্গ, মিরাজকে কোন কম্বিনেশনে খেলাবেন, কোন কম্বিনেশনে ব্যবহার করবেন, সেটা একটা ট্রিকি ডিসিশন হতে পারে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় স্কোয়াডে মিডল অর্ডারের ব্যাকআপ প্রয়োজন ছিল, সেটা নুরুল হাসান সোহান হোক, ইয়াসির আলী রাব্বি হোক, মাহিদুল ইসলাম অঙ্কন হোক। এই জায়গাটায় সিলেক্টররা আসলে মিস করে গেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।